আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। গোপন অপারেশনে ডেভিল হান্টে শীর্ষ নেতা নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম উসমানকে আটক করেছে সেনাবাহিনী। এবং সর্বশেষ জানাব, জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থা নারায়ণগঞ্জে একছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম উসমান। সর্বমহলে তার একছত্র নিয়ন্ত্রণ থাকত। যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি-ধামকির শিকার হতে হতো। নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না। ১৯৮১ সালে সরকারি তুলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকে ছাত্র রাজনীতির নাম আসে শামীম উসমানের। এরপর ১৯৯৬ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। নির্বাচিত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে। শেখ হাসিনার প্রশ্রয় পেয়ে নারায়ণগঞ্জে এ সময়ে তার অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হর্তাকর্তা। ওই সময় শামীম উসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখতে পেরেছেন। স্থানীয়রা জানান, ২০০০ সালের ১৬ এপ্রিল সরকারি তোলারাম কলেজে জাহানারা ইমাম নামের একটি ভবন নির্মাণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে মুক্তমঞ্চে সমাবেশ থেকে রাজাকার স্বাধীনতাযুদ্ধকে অপরাধীদের বিচার দাবি করা হয়। সেদিন সমাবেশ শেষে ঢাকার নারায়ণগঞ্জ লিংক রোডে নারায়ণগঞ্জে গোলাম আজম দেলোয়ার হোসেন সাইদি এবং আরি আহসান মোহাম্মদ মুজাহিদের প্রবেশ নিষিদ্ধ করে সাইনবোর্ড স্থাপন করা হয়। এরপরই মূলত ওই এলাকার নামকরণ হয় সাইনবোর্ড। ওই সমাবেশে ৩ দিন পর মুন্সিগঞ্জে একটি কর্মসূচি ছিল মতিউর রহমান নিজামের, কিন্তু সেই অনুষ্ঠানে যেতে পারেনি নিজামী। এছাড়া ওই বছরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় প্রতীকী বিচারে সাইদি, গোলাম আজমের ও নিজামের ফাঁসি দেয়া হয় প্রতীকীভাবে। এই নিয়ে একাধিকবার শামীম উসমান বলেছেন, প্রতিটি প্রান্তির সময়ে নারায়ণগঞ্জ থেকে ঘণ্টা বাজিয়েছি। জাহানারা ইমাম ভবন করে ঘণ্টা বাজিয়েছিলাম। গোলাম আজমকে নারায়ণগঞ্জের মাঠে নিষিদ্ধ ঘোষণা করেছিলাম, সে কারণে গোলাম আজম আমিরগিরি ছেড়ে দেয়। আমি জামাত ও গোলাম আজমকে নিষিদ্ধ করেছিলাম। জামাতের আমির গোলাম আজমকে অবাঞ্ছিত ঘোষণা, জিয়াউর রহমানের গাড়ি আটকে দেওয়া, খালেদা জিয়ার লম্বাস আটকে দেওয়ার কারণেই আমাকে গডফাদার উপাধি দেওয়া হয়। তবে ওই তথাকথিত সাহসী শামীম উসমান ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান। সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায়। এরপর দীর্ঘ সময় তার কোনো হদিস জানা যায়নি। ২০০৬ সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও ২০০৭ সালের 1/11-এর পদপরিবর্তনের আগদিন তিনি দেশ ত্যাগ করেন। তিনি দেশে ফিরে আসেন ২০০৯ সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর। ২০১১ সালে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হয় বিনা প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াত তাওইবি। তাওইবির কাছে শামীম উসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয়। ২০১৪ সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ ৪ আসনে এই বিতর্কিত শামীম উসমানকেই মনোনয়ন দিয়েছিলেন। ১/১১-র পরিবর্তনের পর ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে। ওই সময় দুদক ঘোষিত শীর্ষ ৫০ দুর্নীতিবাজের মাঝে ৯ নম্বরে ছিলেন শামীম উসমান। গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে, কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সেই সময় গ্রেফতার করা যায়নি। আদালতে সেই সময় শামীম উসমানের অস্থাবর সম্পত্তি ভোগের নির্দেশ দিয়েছিল। নারায়ণগঞ্জের টানবাজার প্রতিতাপল্লী উচ্ছেদ করা হয়েছিল শামীম উসমানের নেতৃত্বে। শামীম উসমান এদিকে তার মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন, অথচ ওই প্রতিতাপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের ২ কোটি টাকার পুরোটাই আত্মসাৎ করেছিলেন শামীম উসমান।
পতিতাদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশধরের এখন নারায়ণগঞ্জে ছড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশায় বিস্তার ঘটেছে। নারায়ণগঞ্জের বেসিক শিল্প এলাকার শোভন নারায়ণগঞ্জের অন্যান্য এলাকার গার্মেন্টসের জুট ব্যবসায়ী শামীম উসমান নিয়ন্ত্রণ করতেন। নারায়ণগঞ্জের শীতলক্ষা বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের তেল চুরির সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত। তাছাড়া ফুটপাত দখল করে হাকারদের কাছ থেকে চাঁদা আদায়, বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট শামীম উসমান প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রিত হতো। শামীম উসমানের কোম্পানির IGU নিউ লাইসেন্স বাতিল। এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চাই। 2014 সালের অবৈধ ভিআইপি ব্যবসায় শামীম উসমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। ওই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম উসমানের বিরুদ্ধে অবৈধ ভিআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তোলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। জানা যায়, শামীম উসমানের স্ত্রী লিপি উসমান ও ছেলে অয়ন উসমানের নামে থাকা দুটি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে ও IGO ভিও লাইসেন্স বাতিল করে দেন বিটিআরসি। শামীম উসমানের মালিকানাধীন কে টেলিকমিউনিকেশনের কাছে বিটিআরসির কাছে বকেয়া ছিল ৭৮ কোটি ২০ লাখ টাকা। ওই টাকা শামীম উসমান পরিশোধ করেননি। শুধু তাই নয়, 2014 সালের 5ই জানুয়ারি বিনা ভোটে নির্বাচনের পর এমপি হিসেবে শামীম উসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় বা শেখ হাসিনার লাঠিয়ালে পরিচিত হয়ে পড়েন। বিরোধী দলকে দমনের পরিষ্কার হিসেবে তাই শামীম উসমানকে অবৈধ সম্পদের দায় থেকে অব্যাহতি দিয়েছিলেন শেখ হাসিনা। 2014 সালের 15ই ডিসেম্বর দুদক এক চিঠি মধ্যে শামীম উসমানকে এই অব্যাহতি বিষয়টি জানিয়ে দেয়। আলোচিত ত্বকী হত্যা বা 7 মার্টার কোনোটি থেকেই শামীম উসমান বা এই কুখ্যাত উসমান পরিবার নিজেদের নির্দোষ দাবি করতে পারে না। 2013 সালের 6 মার্চ বিকেলে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রব্বির ছেলে মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ ত্বকী নিখোঁজ হয়। নারায়ণগঞ্জের সন্ত্রাসী ভূমিধস চাঁদাবাজদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল রব্বি। মূলত রব্বিকে শায়েস্তা করতেই মেধাবী সন্তান ত্বকীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। শামীম উসমানের ভাই নাসিম উসমানের ছেলে আজমেরী উসমানের টর্চার সেলে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জনগণের প্রবণ চাপে ত্বকী হত্যার রহস্য উন্মোচনে প্রশাসন উপরে বসেছিল। অবশেষে ত্বকী হত্যার অভিযোগে গ্রেফতার হন আজমেরী উসমানের ক্যাডার সুলতান শকত কবন। গ্রেফতারের পর জবানবন্দিতে ভুমর বলেন, আজমেরী উসমানের টর্চার সেলে 2010-এর 6 মার্চে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়। আজমেরীর নেতৃত্বে হত্যাকাণ্ডে বেশ কিছু অফিস ধানমন্ডি প্রবল চাপে ত্বকী হত্যার রহস্য উন্মোচনে প্রশাসন উপরে বসেছিল। অবশেষে ত্বকী হত্যার অভিযোগে গ্রেফতার হন আজমেরী উসমানের ক্যাডার সুলতান শকত ভবনের প্রতিতারা বলেন, আজমেরী উসমানের টর্চার সেলে 2010 সালের 6 মার্চে ত্বকীদের নির্মমভাবে হত্যা করা হয়। আরও বেশ কিছু হত্যাকাণ্ডের সংবাদ প্রকাশের গত বছর একটি পত্রিকা অফিসে অভিযান চালিয়েছিলেন আজমেরী উসমানের অনুসারীরা। শামীম উসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাইকে নিরাপত্তা ঝুঁকিতে থাকেন সাংবাদিকরা। তাছাড়া সংবাদ পছন্দ না হলে রোষানলে পড়েন সাংবাদিকরা। এমন কোনো কাজ আছে? দৈনিক সংবাদের নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদন সাংবাদিক 1998-এর হাতজারা হলে ডেকে নিয়ে মারধর করেন সাবেক উসমান বংশের প্রস্তাব। এর উপর একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন সাবেক সময় শামীম উসমানের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ওহিদুল হক খানের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছিল। আজ 1916 বিভিন্ন চেহারা বাংলাদেশে। এই ছিল বিডি নিউজ। এখনকার পরবর্তী চোখ রাখুন। ভারতের প্রধান গোয়েন্দা সংস্থার রয়ের একদল অপারেটিভ 27 ফেব্রুয়ারি নিজ ফেসবুক পোস্টে লিখেছেন, সম্প্রতি এই ধরনের আরেকটি দল বাংলাদেশে প্রবেশ করেছে। অভিযোগ রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীলার ষড়যন্ত্রের সাথে জড়িত ভারতের গোয়েন্দা সংস্থাটি। বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের মতো সংবেদনশীল ইস্যুতে অনেক বিশ্লেষক রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছেন। বাংলাদেশের একদল গোয়েন্দা প্রবেশ কোনো ষড়যন্ত্রই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক তিয়ারিকে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া সীমান্ত শিশুসহ নানা ঘটনার বিপরীত মেরুতে পড়েছে বাংলাদেশ।